এবং যেটা জুলাই সনদ অধ্যাদেশে যেভাবে ডিফাইন করা হয়েছে জুলাই সনদকে, এই প্রত্যেকটা জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট এক্সারসাইজ করার রাইট আছে। শুধুমাত্র যদি এটা পাশ হয়, উচ্চ কক্ষের ক্ষেত্রে এই অধিকারটা বিএনপির থাকে না যদি এটা পাশ হয়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন হ্যাঁ ভোট দেন, তখন যদি আইদার তারা এইটা ক্লিয়ার না করেন এইটুকের জন্য আপনারা হ্যাঁ ভোট দেবেন, এইটুকের জন্য আপনারা না ভোট দেবেন, তাহলে কিন্তু হচ্ছে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ধরতে হবে যে আপনি পুরো জিনিসটাকে হ্যাঁ ভোট দিতে বলছেন। এখন যদি আপনি পিছিয়ে যান, সেটা আপনি পিছিয়ে যেতে পারেন। বিজি ফর নাথিং। আমরা গত কয়েকদিনে সংসদ অধিবেশনে, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা দেখেছি সেটা হচ্ছে যে জুলাই সনদ ইস্যুটা নিয়ে সব থেকে বেশি উত্তপ্ত পরিস্থিতি ছিল। সংস্কার হবে না সংশোধন হবে, বিএনপি সংস্কারের পক্ষে কখনোই আসলে কথা বলছে না, সংস্কারের কথা বলছে না, এবং কিন্তু তারা সংবিধান সংশোধন কমিটির ব্যাপারে গতকাল একমত হয়েছে এবং তারাই এই প্রস্তাবনাটা আসলে দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই বিষয়টি নিয়ে এখনই সুরাহা হওয়াটা আসলে কতটা জরুরি এবং কোন বিষয়টি আসলে হওয়া উচিত? সংস্কারের সমস্যাটা কোথায়, সংশোধন হলে সমস্যাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে বেশ কয়েকটা ব্যাপার চলে আসে। সংস্কার বা সংশোধন সেটার বিষয়ে আমি একটু পরে আসছি। আমি এই কথার সাথে একমত যে বিরোধী দলের অনেকগুলো কার্যক্রম সেটা কিছু ক্ষেত্রে অর্থহীন। আমার মনে হয় যে এই জিনিসপত্রগুলো নিয়ে আরও এনগেজ হওয়া দরকার ছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে যেভাবে বিরোধী দলের ব্যবহার বা এসে দেখেছেন, এটা যে আমাকে খুব বেশি স্যাটিসফাই করেছে বা আমি এটাকে খুব গ্রহণযোগ্য মনে করছি সেইটা না। হ্যাভিং সেড দ্যাট, সেটা বলার পরও অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি না যে বিএনপি এই পুরো জায়গাটাতে খুব যুক্তিসঙ্গত পদক্ষেপ নিয়েছে, সেটা আমি মনে করছি না। কেন আমি বলি যে এই যে আমরা যে কথাবার্তাগুলো বললাম, যে এখন পর্যন্ত আপনি যদি নির্বাচনের পরেও বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের কথা শোনেন, তাদের সিনিয়র নেতাদের কেউই কিন্তু হচ্ছে গিয়ে গণভোট এটাকে আমরা মানব না এরকম জায়গায় যাননি। নাম্বার ওয়ান। আপনার যদি মনে থাকে যে আমাদের যখন কনসেনসাস কমিশনের বৈঠকটা হলো, ঐক্যমত্য কমিশনের বৈঠকটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল হচ্ছে কি, আপনার যদি মনে থাকে যে সেটা হচ্ছে অক্টোবরের একটু আগে, এবং সেই সময় রাজনৈতিক দলগুলোই আপনার এই রিকোয়েস্টটা করেছিল ঐক্যমত্য কমিশনকে যে আপনারা আরও কিছুদিন কন্টিনিউ করেন, কেন, যাতে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। এই আলোচনাটা যখন চলে, সেই আলোচনার একটা পর্যায়ে এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি নিজেই গণভোটের ব্যাপারটাকে সামনে নিয়ে এসেছিলেন। প্রস্তাবটা সেখান থেকে এসেছিল। কি প্রক্রিয়ায় গণভোট হবে সেইটা নিয়ে দ্বন্দ্ব ছিল, কিন্তু গণভোট যে একটা করা যেতে পারে সেই জায়গাটা হচ্ছে কি আমরা একটা জায়গায় এসে পৌঁছেছিলাম। তারপরে যে ব্যাপারটা, যে এটা ট্রু যে আমরা ইনিশিয়ালি যেভাবে মানে যখন হচ্ছে কনসেনসাস কমিশন প্রথম অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 এই দুইটা যখন হচ্ছে অল্টারনেটিভ তারা প্রেজেন্ট করলেন, এটা সত্যি কথা, তখন যে জুলাই চার্টার সেটাতে তার সাথে তারা যে দুইটা অল্টারনেটিভের সাথে তারা যে জুলাই চার্টারটা দিলেন, সেইটাতে কিন্তু নোট অফ ডিসেন্ট তারা ইনক্লুড করেননি। কিন্তু যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা কিন্তু ফাইনাল ছিল না। ফাইনাল যেটা হয়েছে সেইটা হয়েছে নভেম্বরের 13 তারিখ, যেটা নভেম্বরের 5 তারিখ ঘোষণা করা হয়েছে। সেই জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার যদি দেখেন, সেইখানে জুলাই সনদের যে সংজ্ঞাটা দেওয়া আছে, জুলাই সনদের সংজ্ঞাটা ছিল অক্টোবরের 17 তারিখ রাজনৈতিক দলগুলো যেই দলিলটাকে সাইন করেছে সেইটা হচ্ছে জুলাই সনদ। এখন আপনি সেই ডকুমেন্টটা দেখেন, সেই ডকুমেন্টে কিন্তু নোট অফ ডিসেন্টগুলোকে ইনকর্পোরেট করা আছে। সো এসেনশিয়ালি ফাইনালি আমরা যে জুলাই চার্টারটা পেয়েছি সেইখানে নোট অফ ডিসেন্টগুলো আছে, সেটা বাদ যায়নি, নাম্বার ওয়ান। এখন আপনি তারপরেও যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে যে 4টা কোয়েশ্চেন ছিল, সেই 4টা কোয়েশ্চেনে শুধুমাত্র একটা অপশনে আমরা যে উচ্চকক্ষের ব্যাপারটা আছে, সেই উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং উচ্চকক্ষের যে রেসপন্সিবিলিটি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেই একটা ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা রাখা হয়েছে। সেইখানে কোথাও বলা হয়নি যে মানে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায়, এটা বলা হয়েছিল 1 নাম্বার যেখানে কনস্টিটিউশনাল পজিশন, কেয়ারটেকার গভর্নমেন্ট, এগুলোর ক্ষেত্রে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া। এখন যদি আমি জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়াতে আসি, এবং যেটা জুলাই সনদ অধ্যাদেশে যেভাবে ডিফাইন করা হয়েছে জুলাই সনদকে, এই প্রত্যেকটা জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট এক্সারসাইজ করার রাইট আছে। শুধুমাত্র যদি এটা পাশ হয়, উচ্চ কক্ষের ক্ষেত্রে এই অধিকারটা বিএনপির থাকে না যদি এটা পাশ হয়। নাম্বার 2, আপনি যদি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দেখেন, যে প্রশ্নটা করা হয়েছে সেখানে একই সাথে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা এটাকে বৈধতা দেওয়া হবে কিনা সেই ব্যাপারে জনগণের রায় চাওয়া হয়েছে। এবং জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে খুব স্পষ্ট করেই বলা আছে যে পার্লামেন্টের একটা ডুয়াল রুল থাকবে, যে পার্লামেন্ট একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং হিসেবে কাজ করবে। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে যখন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন হ্যাঁ ভোট দেন, তখন যদি আইদার তারা এইটা ক্লিয়ার না করেন এইটুকের জন্য আপনারা হ্যাঁ ভোট দেবেন, এইটুকের জন্য আপনারা না ভোট দেবেন, তাহলে কিন্তু হচ্ছে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ধরতে হবে যে আপনি পুরো জিনিসটাকে হ্যাঁ ভোট দিতে বলছেন। এখন যদি আপনি পিছিয়ে যান, সেটা আপনি পিছিয়ে যেতে পারেন, সেটার একটা কনসিকোয়েন্স থাকতে পারে। আচ্ছা, এখন আসেন আপনার হচ্ছে গিয়ে পরবর্তী প্রশ্নটা, যে সংস্কার না সংশোধন। একটা মজার কথা বলি, আপনি যদি বিএনপি যেটা তারা বাস্তবায়ন করতে চায়, বিএনপির 31 দফার যদি দেখেন, 31 দফাটা যদি শুরু করেন, 31 দফার 1 নম্বর দফায় বিএনপি একটা সংবিধান সংস্কার কমিশন করার কথা বলেছে। আমি আবারও বলছি, সংশোধনী কমিশন না, সংবিধান সংস্কার কমিশন। এইটা বিএনপির 31 দফায় বিএনপির কমিটমেন্ট। সো এখন বিএনপিকে চিন্তা করতে হবে যে বিএনপি 31 দফায় যে কমিটমেন্ট দিয়েছে, বিএনপি যেটা বলেছে যে তারা তাদের ম্যানিফেস্টোতে যেটা বলেছে, যেটার আলোকে বিএনপি তো বারবারই বলছে যে আমাদের ম্যানিফেস্টোতে যেটা আছে আমরা সেটাকেই গুরুত্ব দফাটাকে দিয়ে তো তারা হচ্ছে কি ইসে করে সেটা, তাহলে এখন সেটা থেকে তারা সরে আসবেন কিনা সেই ডিসিশনটা তাদের নিতে হবে। সেকেন্ড, যেটা আপনার যে প্রশ্নটা, সংস্কার না সংশোধনী। এখন দেখেন বাংলাদেশের হিস্ট্রিটা আপনি দেখেন, আমরা অতীতে দেখেছি আমাদের কনস্টিটিউশন, আমরা যে বারবার বলি পার্লামেন্ট সোভারেন, বাংলাদেশে পার্লামেন্ট সোভারেন না। কারণ আমাদের যে 8ম অ্যামেন্ডমেন্ট, যেটা 8ম সংশোধনীর যে রায়টা, যেখানে কোর্টকে যখন এরশাদ সরকার ডিসেন্ট্রালাইজ করার একটা ডিসিশন নিয়েছিল, তখন কিন্তু হচ্ছে গিয়ে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের উপর দাঁড়িয়ে কোর্ট সেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছিল এবং সেখানে বলে দিয়েছিল যে পার্লামেন্টের পুরো সংবিধান সংশোধন করার ক্ষমতা নাই। কয়েকটা জায়গায় পার্লামেন্ট সংশোধন করতে পারবে না, যার মধ্যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা, যার মধ্যে হচ্ছে গিয়ে চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারটা একটা, যার মধ্যে ডেমোক্রেসি একটা, রুল অফ ল একটা, রাইটসের বিষয়গুলো একটা। আপনার জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতা যখন আপনি দেন, তখন পার্লামেন্ট, সোভারেনের অর্থটা কি? সোভারেনের ক্ষমতাকে তো আপনি লিমিট করতে পারেন না। আপনি যখন সেটাকে লিমিট করলেন, তাহলে পার্লামেন্ট তো আর সোভারেন থাকলো না। সো বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে পার্লামেন্ট সোভারেন না। এখন এটার বিপদটা কি? যেমন ধরেন আজকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, এটার ব্যাপারে বিএনপি অ্যাবসলিউটলি সার্টেন এবং আই অ্যাপ্লড দ্যাট। এবং বিএনপি বারবার বলেছে জুলাই সনদের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। এখন জুলাই সনদে তারা উচ্চ কক্ষের কথা বলেছেন, আমি ধরে নিচ্ছি তারা উচ্চ কক্ষ, তারা যেভাবে বলেছেন সেভাবেই করবেন, পিআর করবেন না, খুব ভালো কথা। এখন আপনি যখন উচ্চ কক্ষ করবেন, তখন তো আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের একটা নতুন একটা ইস্যু নিয়ে আসলেন। আপনার এখন পর্যন্ত আমাদের সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, আপনি যখন দ্বিকক্ষ বিশিষ্ট করছেন, আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের চেঞ্জ আনছেন, তাহলে বেসিক স্ট্রাকচার আপনি ভায়োলেট করছেন না? জুলাই সনদে আপনি যখন হচ্ছে এগ্রি করেছেন যে বেসিক্যালি হচ্ছে গিয়ে হাইকোর্ট বিভিন্ন জায়গায় এসে বসাতে পারবে, আপনি যদি সেটাতে এগ্রি করেন, আপনি যদি সেটাকে নিয়ে আসতে চান, তাহলে কি আপনি আবারও বেসিক স্ট্রাকচার ভায়োলেট করছেন না? কারণ আমাদের হিস্ট্রি কি বলে, হিস্ট্রিক্যালি আমরা দেখেছি মাজদার হোসেনের কেস বলেন, 8ম অ্যামেন্ডমেন্টের কেস বলেন, এবং বিএনপির যে 5ম অ্যামেন্ডমেন্ট যেটা বাতিল হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কোর্ট বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের উপর নির্ভর করে এই সংশোধনীগুলোকে কোর্ট বাতিল করে দিয়েছে। তো আজকে যদি আমরা সিম্পল সংশোধনীতে যাই, তাহলে ভবিষ্যতে কোনো কোর্ট একইভাবে আপনি উচ্চকক্ষ করার কারণে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ভায়োলেট হয়েছে, জুডিশিয়ারি এটার কারণে ভায়োলেট হয়েছে, সেই একই লজিক, এবং সেটা আপনি আদৌ করতে পারবেন কিনা, যেখানে অলরেডি সংস্কার করলে সেটা করা সম্ভব হবে না। এখন যদি আপনি এখন আমার সংশোধনী যদি আমরা করি শুধু পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে, তাহলে এই ভালনারেবিলিটিটা থেকে যায়। এখন বিএনপি যদি সংশোধনী করতে চায় করতে পারে, কিন্তু এই কোয়েশ্চেনটা স্বভাবতই থাকবে, এই ভালনারেবিলিটিগুলোকে বিএনপি ঠিক কীভাবে অ্যাড্রেস করার প্ল্যান করছে। এখন যদি এইটা সংস্কারের জায়গায় যায়, যদি হচ্ছে গিয়ে এই সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়, তাহলে তার যদি গাঠনিক ক্ষমতা থাকে, তাহলে আপনি সেটাকে অ্যাড্রেস করার একটা উপায় আছে। যদি বিএনপি সেটার সাথে এগ্রি না করে, তাহলে বিএনপিকে তো একটা পাথওয়ে বলতে হবে যে এক্স্যাক্টলি এই কারণে আমরা মনে করি, এবং এই কারণে হচ্ছে কি ভালনারেবিলিটিটাকে আমরা প্রোটেক্ট করতে পারবো। যদি সেটা না হয়, তাহলে আবার ওই যেটা বলা হলো যে গণতন্ত্রের দিকে যাত্রা আমরা শুরু করেছি, সেই যাত্রাটা তো আবারও রিস্কের মধ্যে পড়তে পারে।